স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। সাম্প্রতিক সহিংসতার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নওগাঁর জনজীবন। আজ সেখানে কারফিউ শিথিল, সকাল 6টা থেকে বিকেল রাত 9টা পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুর রউফ, তিনি আমাদের সাথে যুক্ত হবে নওগাঁ থেকে। জীবনের স্বাভাবিকতা ফিরছে, অনেকটাই বর্তমানে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। বিশেষ করে গত সোমবার থেকে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত যে কারফিউ শিথিল রাখা হচ্ছে, এই সময়টুকুতে নওগাঁর জন্য সাধারণ নিত্য প্রয়োজনীয় জরুরি প্রয়োজন সারার জন্য বাইরে বের হচ্ছে, যার কারণে রাস্তাঘাটে অনেকটা লোকজন চোখে পড়ার মতো ছিল। প্রতিদিন সন্ধ্যা 6টার পরে পরের দিন সকাল 7টা পর্যন্ত কারফিউটা শতভাগ বাস্তবায়ন করার জন্য কিন্তু মাঠ পর্যায়ে প্রশাসনেরা অনেকটা কঠোর রয়েছে। সন্ধ্যার পর থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত কিন্তু নওগাঁ রাস্তাঘাটে শুনশান অবস্থা বিরাজ করছে। এছাড়া কিন্তু আপনার হচ্ছে নওগাঁর বিভিন্ন এলাকাতে সেনাবাহিনী, বিজিবি টহল কিন্তু চোখে পড়ার মতো, যাতে এই দেশের চলমান এই অস্থিরতার অবস্থায় নওগাঁতে বড় ধরনের কোনো সহিংসতা না ঘটে। সে কারণে কিন্তু আপনার দেশের পরিবেশ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ার কারণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ মাঠ পর্যায়ে কাজ করবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। এছাড়া কিন্তু আপনার প্রতিদিন কারফিউ সম্পর্কে নওগাঁর সাধারণ মানুষদের সচেতন করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা তথ্য অফিসের পক্ষ থেকে কিন্তু প্রচার মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে। এবং দেশের পরিবেশ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং সরকারের কাছ থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নওগাঁতে এভাবে কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মওলা। তো কারফিউ নিয়ে নওগাঁ থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ আব্দুর রউফ। উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে, এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। 3 দিন ধরে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, এতে পটুয়াখালীর অনেক নিচু জায়গায় পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। পায়রাসহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলেছে আবহাওয়া অফিস। সব মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কোটা আন্দোলনের নামে সৃষ্ট সহিংসতায় আহত সবার চিকিৎসা নিশ্চিত করবে সরকার। একই সঙ্গে তাদের রোজগারের ব্যবস্থাও করা হবে। গতকাল ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব দাবি মেনে নেওয়ার পরেও ছাত্রদের আন্দোলন কেন, প্রশ্ন রাখেন সরকার প্রধান। কোটা আন্দোলনের আড়ালে দেশ জুড়ে চলা সহিংসতায় প্রাণ হারিয়েছেন অনেকে, আহত হয়েছেন অসংখ্য মানুষ। গত কয়েকদিনের সংঘর্ষ সহিংসতায় আহতদের দেখতে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি চিকিৎসাধীন ব্যক্তিদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আহতদের স্বজনরা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন সরকার প্রধান। আহতদের চিকিৎসার সব ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। অস্বাভাবিক এই পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। যারা অপরাধী খুঁজে বের করে দিতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে আর এই ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন, সেটাই আমার প্রশ্ন। এটিকে এই জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? আর যেন এমন পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে রাষ্ট্রীয় নানা স্থাপনায় নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এতে শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে ঠিক কতদিন লাগবে তা জানে না কেউ। আন্দোলনকে ঢাল বানিয়ে অসংখ্য সরকারি স্থাপনায় প্রথমে ভাঙচুর, তারপর করা হয় অগ্নিসংযোগ। সহিংসতা থামলেও নিমিষেই শেষ হওয়া এসব সরকারি স্থাপনার ক্ষত রয়ে গেছে আজও। কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি হওয়া সহিংসতা রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ভাঙচুরের পাশাপাশি দেওয়া হয় আগুন। বিটিভিতে হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিকাণ্ড, সম্প্রচার ভ্যান, ক্যামেরা সহ পুড়িয়ে দেওয়া হয় অনেক কিছু। লুটপাট হয় যন্ত্রপাতি, বন্ধ হয়ে যায় সম্প্রচার। বিটিভি ভবনে হামলা ও ভাঙচুরে ক্ষতির পরিমাণ ব্যাপক।
এর সুষ্ঠু বিচারের দাবি কর্মকর্তা কর্মচারীদের। আমাদের কাজের পরিবেশটা আগের মতো নেই, এখনো কবে স্বাভাবিক হবে এটাও আমরা বলতে পারতাছি না। এখানে যে তাণ্ডব হয়েছে সেগুলোর আমরা বিচার চাই। 5 দিন পরও দুর্বৃত্তের তাণ্ডবের সাক্ষী হয়ে আছে সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়, যাত্রাবাড়িতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বনানী ও মহাখালী টোল প্লাজার ক্ষয়ক্ষতির চিহ্ন এখনো দগদগে। কেউ আগুন লাগতেছে, কেউ ভাঙচুর করতেছে, কেউ জিনিস নিয়ে যাচ্ছে। তোমরা যদি এখান থেকে না সরে যাও আমরা তাহলে আগুন তোমাদের শরীরেও লাগাই দিব, এখানে ফিক্কা মারি দিব। ক্ষয়ক্ষতি কাটিয়ে কবে নাগাদ স্বাভাবিক কার্যক্রমে ফিরবে এসব প্রতিষ্ঠান তা বলতে পারছে না সংশ্লিষ্টরাও। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় দেশের বিভিন্ন জেলার মতো বিধ্বস্ত মাদারীপুর। ভাঙচুর, অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। এসব ঘটনা তদন্ত করছে 3 সদস্যের কমিটি। গত 18 ও 19 জুলাই দেশব্যাপী চলা সহিংসতার শিকার হয়েছিল মাদারীপুরও। এদিন জেলার সরকারি বেসরকারি অন্তত 10টি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পুড়িয়ে দেওয়া হয় পুলিশ ফাঁড়ি, পুলিশ বক্স, পেট্রোল পাম্প, যাত্রীবাহী বাস, ট্রাক সহ একাধিক যানবাহন। লেকের পানিতে পড়ে দীপ্ত দে নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর পরই ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা। একযোগে হামলা চালায় জেলা আওয়ামী লীগের কার্যালয়, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় সহ বেসরকারি বিভিন্ন স্থাপনায়। পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান 2 জন, আহত হন শতাধিক। সার্বিক ফিলিং স্টেশনে হামলা করে, সার্বিক স্টেশনে ব্যাপক ভাঙচুর করে ক্ষতি সাধন করে এবং আমাদের এই ডিপোতে প্রায় 37টা গাড়ি ছিল, এর মধ্যে 32টা এই আগুনে পোড়াই দিছে। ডিসি অফিস, এসপি অফিস, সার্কিট হাউস, এমনকি ওই মুক্তিযোদ্ধা মিলাদুন সহ আরো অনেক পুলিশ ফাঁড়ি, মানে এই ধরনের নিকার কাজ আমার মনে হয় মাদারীপুর এই 40-50 বছরের ভিতরে এগুলো কোনোদিন ঘটে নাই। সব শেষ 20 জুলাই রাতে শহরের পৌর মুক্তিযুদ্ধ অডিটোরিয়াম ভবন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই নৃশংসতা যারা করছে, যারা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের কাম। যারা এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত সাথে আমরা তাদের বিচার দাবি করছি। সব মিলিয়ে অন্তত 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি জেলা প্রশাসনের। আমাদের কাছে যে হিসাব আছে তাতে দেখা যাচ্ছে যে মাদারীপুরে এই চলমান সহিংসতায় প্রায় 40,08,50,000 টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কাছে আরও নতুন তথ্য আসছে, হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। মাদারীপুরে এখন বর্তমানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, বিজিবি, আর্মি, র্যাব যৌথ টহল বিদ্যমান আছে। সহিংসতার ঘটনায় 293 জনকে আসামি করে 4টি মামলা হয়েছে। এই সমস্ত ঘটনায় যারা ইন্ধন দিয়েছে পিছন থেকে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং তাদের বেশ কয়েকজনকে আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি। এসব ক্ষতি পুষিয়ে নিতে সময় লাগবে বলে জানিয়েছে প্রশাসন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ইসরায়েলি বাহিনীর টানা বোমা হামলায় ফিলিস্তিনের খান ইউনিস শহর থেকে 4 দিনে প্রায় 2 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার জাতিসংঘের মানবিক সংস্থা OCHA বলেছে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 1,82,000 ঘরবাড়ি ছাড়ে। শহরের পূর্বাঞ্চলে আটকে পড়েছে কয়েক হাজার মানুষ। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, খান ইউনিস থেকে বহু ফিলিস্তিনি বাধ্য হয়ে একটি কারাগারে আশ্রয় নিয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির সংলাপে এবার সরাসরি যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক উইলিয়াম বার্নস। ইতালির রোমে কাল শুরু হবে এই সংলাপ। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দৈনিক ইত্তেফাক তারা শিরোনাম করেছে, শিক্ষার্থীদের রাজাকার বলিনি। সরকার প্রধানের একটি বক্তব্য দিয়ে কিন্তু তারা এই শিরোনামটি করেছে। বলছে, ধ্বংসাত্মক কর্মকাণ্ড জড়িতদের খুঁজে পেতে দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে। মিথ্যাচার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দৈনিক প্রথম আলো বলছে এলাকা ভাগ করে ব্লক রেড দেওয়া হচ্ছে। সারা দেশে অভিযানে এখন পর্যন্ত 555টি মামলা করা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা 6,284 জন। চট্টগ্রামে 30 শিক্ষার্থী গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। দৈনিক আজকের পত্রিকা তারা যে শিরোনামটি করেছে তারা বলছে আন্তর্জাতিক চাপে রয়েছে সরকার, এবং তারা বলছে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা, বিক্ষোভকারীদের সরাসরি গুলি করায় গভীর উদ্বেগ প্রকাশ জাতিসংঘের। বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে, এবং ব্রিটিশ পার্লামেন্টে আলোচনার প্রস্তাব 2 এমপির, এবং সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপের আহ্বান জানিয়েছেন একটি গোষ্ঠী। সব মিলিয়ে তারা এই বিষয়টিকে কিন্তু গুরুত্ব দিয়ে চেপেছে, এবং তারা বলছে যে মিনহাজের সঙ্গে থেমে গেল অসুস্থ মায়ের চিকিৎসা, অ্যাক্সিডেন্টের ভয়ে বাইক কিনা দেই নাই, মূল্য গুলি খাইয়া। মূলত একটি শেরপুরের পাঠানো একটি প্রতিবেদন নিয়ে তারা এই শিরোনামটি করেছে আজকের পত্রিকা। দৈনিক সমকাল তারা বলছে সংঘাত প্রাণহানির দায় কার? ওবায়দুল কাদের, মির্জা ফখরুল এবং GM কাদেরের বক্তব্য দিয়ে কিন্তু তারা এই শিরোনামগুলি করেছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আমাদের বিশেষ সংবাদ দেখুন প্রতি ঘন্টায়। ধন্যবাদ সবাইকে।